দেখুন, যাদবপুরে এই ঘটনা না ঘটে যদি মাধবপুর বা শ্যামপুরে ঘটতো, তাহলে তা নিয়ে কতটা হইচই হতো আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু দিস ইজ আ গুড সাইন যে এতগুলো মানুষ, হাজার হোক, এরকম সিরিয়াস একটা ইস্যু নিয়ে মাথা ঘামাচ্ছেন, পোস্ট করছেন, রোজকার মিমের ছ্যাবলামি থেকে বেরিয়ে এসে নিজেদের অভিজ্ঞতা এবং নিজেদের ব্যক্তিগত অনুভূতির কথা শেয়ার করছেন, এই বিষয়ে মতামত রাখছেন, এবং সমাজের যারা বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত মানুষ, সাইকিয়াট্রিস্ট, প্রফেসর, মনস্তত্ত্ববিদ ইত্যাদি ইত্যাদি, তারাও তাদের বক্তব্য রাখছে। একটা ওভারঅল সচেতনতা সমাজে তৈরি হচ্ছে, সেটা খুবই ভালো কথা। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র দোষীদের শাস্তি দিতে হবে, এমন ব্যবস্থা করুন স্যার যেন জেল থেকে না বেরোতে পারে, জেলের মধ্যেই পচে মরুক, ইত্যাদি দাবি দাওয়া তোলার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই ব্যাপারেও ফোকাস করতে হবে যেন আসছে জেনারেশনটা, আগামী প্রজন্মটা কোনো রকম র্যাগিং করার মানসিকতা নিয়ে বড় না হয়ে ওঠে। এবং এখানে শুধুমাত্র সিসিটিভি লাগিয়ে, ফ্লাড লাইট লাগিয়ে কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কড়াকড়ির মাধ্যমে এই ঘটনা, এই প্রবৃত্তি নির্মূল করা সম্ভব হবে না। হাজার হাজার বছরের আদিম রিপু বহন করতে করতে মানুষের মধ্যে এই প্রবৃত্তি একটা জাইগ্যান্টিক আকার নিয়েছে এবং বসবাস করছে। সময় সুযোগ পেলে এবং নির্দিষ্ট অনুঘটকের প্রভাবে তা বেরিয়ে এসে অন্যের সর্বনাশ করে। কি কি কারণে একজনের মধ্যে অন্যকে বুলি করে বা র্যাগিং করে আনন্দ পাওয়ার মানসিকতা তৈরি হতে পারে, সেটা আমাদের একটু পর্যালোচনা করতে হবে। আমি কারণগুলো একে একে বলার বা বোঝানোর চেষ্টা করছি। মূলত 4টি কারণ নিয়ে বা 4টি বিষয় নিয়ে যেগুলোতে আমাদের নজরদারি আবশ্যক ছোট থেকে বাচ্চার প্রতি, সেইগুলো নিয়ে আমরা কথা বলব। নাম্বার 1, কন্ডাক্ট ডিসঅর্ডার বা অপোজিশনাল ডিফায়েন্ট ডিসঅর্ডার বা ওডিডি। এই দুটো কি? এই দুটোই সাইকিয়াট্রিক বা বলা যেতে পারে প্যাথোলজিক্যাল টার্ম। হয়তো আপনার বাড়িতে কিংবা আপনার বাড়ির পাশে অথবা পাশের পাড়ায় অনেক বাচ্চাকে দেখে থাকবেন আত্মীয় স্বজনের মধ্যে, যারা কিনা একটু বেশি বদরাগী, একটু বেশি রগচটা, কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় বিশেষ করে মহিলাদের গায়ে, মা ঠাকুমা ইত্যাদির গায়ে হাত তোলে, গালাগালি দেয়, সবসময় যেটা করতে বারণ করা হবে সেটাই করবে, জিনিসপত্র ভাঙচুর করবে, রেগে গেলে একটা তুলকালাম করবে, নিজের মাথা দেওয়ালে ঠুকবে বা হাতের সামনে যা পাবে তা দিয়ে আক্রমণ করতে ছুটে যাবে। এই ধরনের বাচ্চাদেরকে আমরা অতিরিক্ত দুরন্ত বাচ্চা, মা বাবার আদরে বাঁদর হওয়া বাচ্চা ইত্যাদি বলে তখনকার মতো বাইপাস করে বেরিয়ে যায়। এটা হয় মোটামুটি ওই 7 থেকে 10 বছরের মধ্যে এই প্রবৃত্তিগুলো দেখা যায়। এইবারে অ্যাডোলেসেন্স শুরু হয় 12 বছর বয়স থেকে। ছেলেদের কথা আমি বলছি, মেয়েদের কথা বলছি না। মেয়েদের ক্ষেত্রে একটু অন্যরকম হয় ব্যাপারটা, কাজেই ওদেরটা বলছি। তো 12 বছর বয়স থেকে একটা তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। প্রথমেই বয়ঃসন্ধির একটা ঝাপটা এসে লাগে এবং সেই ঝাপটায় সে কিছুটা স্তিমিত হয়ে যায়। তার এই তথাকথিত কোট আনকোট বাঁদরামিগুলো কিছুদিনের জন্য আর দেখা যায় না। লোকে ভাবে, আহা, বুঝি বড় হয়ে গেল, বুঝি ম্যাচিওর হয়ে গেল আমার ছেলে। ঠিক জানতাম দাড়ি গজালেই ম্যাচিওর হয়ে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে 13-14 বছর বয়সে গিয়ে যখন সে বয়ঃসন্ধির পরিবর্তনগুলো এবং ঝড়ঝাপটাগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যায়, তখন নব রূপে তার এই কন্ডাক্ট ডিসঅর্ডার আত্মপ্রকাশ করতে থাকে এবং বলা ভালো আরো ভায়োলেন্ট রূপে এই জিনিসগুলো আত্মপ্রকাশ করে। তখন আবার বাড়ির লোকের মাথায় হাত পড়ে, কি হবে কি হবে। এবং এই সময় মানুষ, মানে আমাদের সমাজে যা হয়, ছেলেদের কথা বলছি মূলত, পুরুষত্ব সম্বন্ধে একটা বিকৃত ধারণা নিয়ে, একটা লার্জার দ্যান লাইফ সিনেমা দেখে দেখে তৈরি ধারণা নিয়ে তারা বড় হয় এবং তারা মনে করে যুদ্ধ, ধ্বংস, রক্তারক্তি, মারপিট ইত্যাদি হচ্ছে আদর্শ পৌরুষের নিদর্শন। নিয়ম ভাঙা, অথরিটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার প্রবণতা, এইগুলোই হচ্ছে আদর্শ পৌরুষের বা যাকে বলে কিনা বীর রসের লক্ষণ। কিন্তু এর ফলে যেটা হয়, এর ফলে তার এই প্রবৃত্তিটা একটা বিকৃত মানসিক অভ্যেসে পরিণত হয় এবং পরবর্তীকালে যখন আরো বিভিন্ন ইনফ্লুয়েন্স তাকে উদ্দীপ্ত করে কোন অসামাজিক কাজ করতে, সমাজ বিরোধী কাজ করতে, তখন সে একটা অঘটন ঘটিয়ে বসে, যেমন স্বপ্নদ্বীপের সঙ্গে হয়েছে। আমি জানি না যে স্বপ্নদ্বীপ ঘটনায় যারা জড়িত তাদের কারোর ছোটবেলায় কন্ডাক্ট ডিসঅর্ডারের মতো বা অপোজিশনাল ডিফায়েন্ট ডিসঅর্ডারের মতো একই রকম প্রায় এরকম কোনো সমস্যা তাদের ছিল কিনা। কিন্তু আমি এটাই বলতে চাইছি যে কোনোদিন যদি
নিজেদের পরিচিত বৃত্তে এরকম কোনো বাচ্চা কাচ্চাকে দেখেন, তাহলে প্লিজ এড়িয়ে যাবেন না। তার যথেষ্ট মানসিক চিকিৎসার এবং তার বাবা মারও প্যারেন্টাল কাউন্সেলিং এর যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। না হলে কিন্তু বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে জেলে গিয়ে বাকি জীবনটা সুখে শান্তিতে ঘর সংসার করতে হবে। 2 নম্বর, সোশ্যাল লার্নিং, অর্থাৎ দেখে শেখা। আমরা সত্যিই দেখে শিখি। এর দুটো ভাগ আছে। প্রথম ভাগটি হচ্ছে 2-1, বাড়িকে দেখে শেখা। বাড়িতে যদি একটা ডোমেস্টিক ভায়োলেন্সের এনভায়রনমেন্ট থাকে, সারাক্ষণ দেখছে বাবা মাকে মারছে, টিজ করছে, কিংবা মা বাবাকে মানসিকভাবে নির্যাতন করছে, বাবা একটু হয়তো ভোলে ভালা করছে, মা সেই সুযোগটা নিয়ে বাবাকে কিংবা নিজের শাশুড়িকে, শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করছে, কিংবা বাবা খুব অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মার সঙ্গে তর্কাতর্কি করার সময়, এই ধরনের ঘটনা যদি সে দিনের পর দিন দেখতে থাকে, তাহলে সে সেটাকে শিখতে থাকে। অ্যালবার্ট বান্ডুরা বলেছেন, যার কথা আমি অন্য একটি ভিডিওতে, যেখানে তিরুপতি মন্দিরে ইসরোর চিফ ডিরেক্টরের যাওয়া নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেটা আপনার ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, দেখে নিতে পারেন। সেই ভিডিওতেও আমি ব্যাখ্যা করেছি সোশ্যাল লার্নিং ব্যাপারটা কি। তো অ্যালবার্ট বান্ডুরার এই সোশ্যাল লার্নিং থিওরিতে তিনি বলছেন যে, যেটা আমরা ছোট থেকে বলে আসি, যে বাচ্চা যা দেখবে তাই শিখবে। সে যদি দেখে যে কোনো কিছু করে, কোনো একটা ঘটনা ঘটিয়ে তার বাবা মা বা কোনো নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, যে কেউ হতে পারে, সে বেশ একটা উত্তেজনা, একটা পজিটিভ একটা প্লেজার ফিল করছে, তাহলে তার মধ্যেও কিন্তু সেই জিনিসটা চারিত হবে এবং সে কিন্তু সেটাকে আস্তে আস্তে নিজের মধ্যে বাড়াতে থাকবে, সেই প্রবৃত্তিটাকে পুষতে থাকবে। এবং 2-2 হচ্ছে সোশ্যাল লার্নিং ফ্রম আউটসাইড এনভায়রনমেন্ট, অর্থাৎ চারপাশে পাড়া প্রতিবেশী, হ্যান ত্যান ইত্যাদির কাছ থেকে দেখে দেখে যদি কেউ শেখে। অনেক সময় হয় যে বাড়ির লোকের থেকে বাইরের লোকের প্রভাব বেশি, বিশেষ করে যেগুলো একটু স্লাম এরিয়া, সেখানে অনেক সময় যেটা হয় যে স্লাম বা বস্তির আশেপাশে বাড়ির ছেলেরা বা মেয়েরা কিভাবে মানুষ হচ্ছে, তাদের বাড়ির কালচার কিরকম, সমস্ত কিছু মিলে মিশে যায়। তাদের ঘরের কালচার কিরকম, একটার সঙ্গে আরেকটা যাকে বলে কিনা বিক্রিয়া করে। তো এই কারণে তাদের মধ্যে একটা হতে পারে যে একটা পাড়ার গুন্ডা গোছের দাদার সঙ্গে মিশতো এবং সে বুলিং বা র্যাগিং জাতীয় কাজকর্ম করে খুব মজা নিত, সেটা এরা দেখেছে এবং দেখে দেখে শিখেছে, এরকমটাও হতে পারে। তো এটা হলো 2 নম্বর কারণ। দুটি ক্ষেত্রেই নজর রাখতে হবে। বাড়ির অশান্তির ক্ষেত্রে না অশান্তি করলেই ভালো, বাচ্চাকে যখন এনেছেন একটুখানি ধীর স্থির শান্ত থাকলেই ভালো, ধৈর্য স্থৈর্য, কথা বলা যাবে না, যদি করতেই হয় অশান্তি, তাহলে বাচ্চার আড়ালে, বাচ্চা যেন এটা না জানে যে তার বাড়িতে এই লেভেলের অশান্তি হয় যে একজন আরেকজনের গায়ে হাত তুলতে যায়। এবং দ্বিতীয়ত, ছোটবেলায় কিছুটা কন্ট্রোল করা উচিত, বিশেষ করে জুভেনাইল এজ অব্দি, অর্থাৎ 10 বছর বয়স অব্দি এটা একটুখানি নজরে রাখা উচিত যে বাচ্চা পাড়া প্রতিবেশী ইত্যাদির মধ্যে কার সঙ্গে মিশছে, কে কে তার বন্ধুদের গ্রুপের মধ্যে পড়ে, কারণ এটা কিন্তু খুব ক্রুশিয়াল টাইম। কারণ এরপরেই কিন্তু বাচ্চা ঢুকে যাবে অ্যাডোলেসেন্সে এবং তখন কিন্তু তাকে সামলানো খুব দুষ্কর হয়ে পড়বে যদি আগে থেকে কোনো ড্যামেজ বা ভুল ধারণা তৈরি হয়ে থাকে। এবং 3 নম্বর পয়েন্ট, সেটা নিয়ে অজস্র কথা হয়েছে, সাবস্ট্যান্স অ্যাবিউজ, অর্থাৎ মাদক দ্রব্যের ব্যবহার। মাদক দ্রব্যের ব্যবহারে কি হয়, ধরুন মদ, গাঁজা, এলএসডি, অন্যান্য ইত্যাদি অতিরিক্ত পরিমাণে কেউ যদি সেবন করে, তাহলে তার কগনিটিভ প্যাটার্ন বা চিন্তা ভাবনার ক্ষমতা, চিন্তা শক্তি, ন্যায় অন্যায় জ্ঞান ইত্যাদি যে বাউন্ডারি, যে ব্যারিয়ার, এগুলো সমস্ত ধসে পড়ে এবং দুর্বল হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যাবে যারা কিনা সারাক্ষণ ধরে দিনের পর দিন এই ধরনের মাদক দ্রব্য সেবন করছে, অর্থাৎ কিনা যাকে আমরা বলি সাবস্ট্যান্স অ্যাবিউজের শিকার, তারা কিন্তু আলটিমেটলি বাস্তবতার সঙ্গে সম্পর্ক অনেকটা ছিন্ন করে ফেলে। এবং অনেক সময় দাবি ওঠে যে দেখো গে ওরা ড্রাঙ্ক ছিল কিনা, বা দেখো গে ওরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল কিনা। জানি না আমরা স্বপ্নদ্বীপের যারা র্যাগিং করেছে তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল কিনা, কেউ কেউ বলছে ছিল, কেউ কেউ বলছে ছিল না। নেশাগ্রস্ত অবস্থায় মানুষের গার্ডস ডাউন হয়, অর্থাৎ মানুষের একেবারে অচেতন স্তরে মনের যে প্রিমিটিভ, যে অ্যানিমালিস্টিক পৈশাচিক প্রবৃত্তি, সেগুলো হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। তার কারণ
আমাদের তখন যেটা ইগো, অর্থাৎ কিনা একটা বাউন্ডারি তৈরি করে রেখে এসছে, যে আমাদের যে মনের মধ্যেকার যে সিস্টেম, যে ইগো, সুপার ইগো এবং ইড নিয়ে একটি ভিডিও রয়েছে এই চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন চাইলে। তো সেই ইগো কিন্তু তখন নিস্তেজ হয়ে পড়ে এবং সে তখন আর আটকাতে পারে না আমাদের এই পৈশাচিক প্রবৃত্তিগুলোকে। ফলবশত আমরা এমন এমন কাজ করে ফেলি, সেটা র্যাগিংই হোক, ধর্ষণই হোক বা ইত্যাদি, যেগুলো হয়তো স্বাভাবিক অবস্থায় থাকলে আমরা করতাম না। এবার আপনি বলতে পারেন, হ্যাঁ এটা কোনো কথা হলো? প্রচুর পরিমাণে মদ খেলে বা প্রচুর পরিমাণে গাঁজা খেলে একটা সাধারণ লোক, যে একটা মানে সাধারণত একটি ভালো লোক বলে যে পরিচিত, সে ধর্ষণ করে দেবে, সে র্যাগিং করে দেবে? না, তা নয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তার কিছুটা বেস, এই হিংস্রতার কিছুটা বেস প্রিলিমিনারিলি তার চেতনার মধ্যে রয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সব মানুষ তো সমান হয় না, হাতের 5টা আঙুল সমান হয় না। এক একটা মানুষের চিন্তা, ভাবনা, রাগ বা পাশবিকতা প্রকাশের ধরন ধারণ এক এক রকম হয়। সবাই আমরা স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক পরিবেশে সেগুলোকে চাপা দিয়ে রাখি। কিন্তু মুশকিল হলো, সেগুলো যদি আমরা সেই চাপা দেওয়ার যে মেকানিজমটা, সেটাকে যদি ভেঙে দিই কন্টিনিউয়াসলি এই মাদকদ্রব্য সেবন করে করে, তাহলে কিন্তু আমাদের সেই নিজেদেরকে ডিফেন্ড করার জায়গাটা আর থাকবে না, এবং ফলবশত এরকম স্বপ্নদ্বীপ কাণ্ডের মতো কাণ্ড ঘটবে। এবং সবশেষে এটাই বলার যে আমাদের সমাজে একটুখানি বড় হওয়ার সময় ছেলে মেয়েদেরকে একটু অন্যভাবে শিক্ষা দিতে শিখুন। আমরা অনেক সময় রাফ অ্যান্ড টাফ এই জিনিসটার সঙ্গে ক্রুয়েলটি, ফেরোশিয়াসনেস ইত্যাদিকে গুলিয়ে ফেলি। আমাদের সমাজে রাফ অ্যান্ড টাফ লোকজনকে গ্লোরিফাই করা হয়, কবির সিং এর মতো ক্যারেক্টারকে তৈরি করা হয়। কিন্তু এটা আমরা ভুলে যাই যে রাফ অ্যান্ড টাফ, স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট হওয়ার সঙ্গে ক্রুয়েলটি বা মানে বুলি করার মানসিকতার কোনো সম্পর্ক নেই। কাউকে খুব শক্ত সমর্থ মানসিকতা এবং শরীরের অধিকারী হলেই বা হতে গেলেই যে তাকে অন্যের ওপর অত্যাচার করে খাদ্য খাদকের সম্পর্কের মতো নিজের সুপিরিয়রিটি প্রমাণ করতে হবে, এই ধারণা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসা উচিত। অনেকেই বলতে পারেন যে যারা পড়াশোনা করে যারা এত ইন্টেলেকচুয়াল, তারা এরকম কাজ করে কি করে? না স্যার অর ম্যাম, সমীকরণটা এত সোজা নয়। যারা পড়াশোনা করেছে তারা হয়তো শুধু পড়াশোনার জন্যই পড়াশোনা করেছে। যারা কাফকা, কামু, ভলতেয়ার কিংবা টলস্টয় পড়েছে, তারা শুধুমাত্র তাদের বন্ধু মহলের মধ্যে নিজেরা বাবা দেখ কত জানি দেখেছিস দেখানোর জন্যই তারা এটা করেছে। তাদের যে জ্ঞান, সেই সব মহামনীষীদের যে বাণী, তা তারা আত্মস্থ করতে পারেনি। যদি আত্মস্থ করত, তাহলে তাদের পৌরুষ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে এবং ব্রহ্মাণ্ড সম্পর্কে ধ্যান, ধারণা, দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু পরিবর্তন হতো। এবং বইয়ের মতো বা শিক্ষার মতো এত পজিটিভ থেরাপি যেহেতু পৃথিবীতে আর কোথাও নেই, কাজেই তারা কোনোদিন এরকম মানসিক বিকৃতির শিকার হতো না। তারা এই ধরনের ঘটনাকে নিজেদের মধ্যে গ্লোরিফাই করে আনন্দ পেত না। সোশ্যাল লার্নিং এর ক্ষেত্রে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেকে দাবি করছেন স্বপ্নদ্বীপ কিছুটা একটু মেয়েলি ছিলেন। হ্যাঁ, একটু ওই একজন ছাত্রের চ্যাটও ভাইরাল হয়েছে, সেখানেও সে বলেছে যে একটু নরম সরম মেয়েলি গোছে, ফলবশত তাকে নিয়ে হাসাহাসি, তাকে সমকামী বলা ইত্যাদি ইত্যাদি করেছে এই ছেলেগুলো। কিন্তু এখানেও একটা সোশ্যাল লার্নিং এর বড় প্রভাব রয়েছে, ভূমিকা রয়েছে। ছোটবেলা থেকে এদেরকে হিস্ট্রি ঘাটলে পাওয়া যাবে এরা নিশ্চয়ই বাড়ির লোককে বা দাদা দিদিকে বা অন্যান্য আত্মীয় স্বজনকে, কাউকে না কাউকে যার সঙ্গে এদের খুব ঘনিষ্ঠ সম্পর্কে ছিল বা পাড়া প্রতিবেশীকে এরা দেখেছে যারা কিনা তৃতীয় লিঙ্গের মানুষ, রূপান্তরকামী মানুষ, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে, তাদেরকে নিন্দা করতে, ঘৃণা করতে কিংবা তাদেরকে অমানুষ বলে মনে করতে। তারা নিশ্চয়ই এই জিনিসটা শিখেছে, তার জন্যই তাদের অবচেতনে বা অচেতন স্তরে, আনকনসিয়াস মাইন্ডে এই জঘন্য ধ্যান ধারণাটা প্রথিত হয়ে আছে এবং তারা মনে করছে যে যারা রূপান্তরকামী এবং যারা একটু মেয়েলি ছেলে কিংবা ছেলেলি মেয়ে, তাদের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার
অধিকার নেই, এবং আমাদের বদান্যতায় হ্যাঁ আমরা গিয়ে হয়তো বক্তৃতা টক্তৃতা দেব, কিন্তু মানে এদের সম অধিকারের দাবি জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষও মানুষ, আমরা প্রাইড মান্থ পালন করব, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমরা এদেরকে পায়ের তলাতেই রাখবো। আমাদের করুণাতেই তোরা বাঁচবি, আমাদের করুণাতেই তোরা ডানা মেলে উড়বি, আমাদের করুণাতেই তোরা পদানত হয়ে থাকবি। আলটিমেটলি সেই সুপিরিয়রিটি বা কর্তৃত্বের ভাব, ইন স্পাইট অফ নোয়িং, ইন স্পাইট অফ স্টাডিং ইন অ্যান এমিনেন্ট ইউনিভার্সিটি, যে এবং এই জ্ঞান আহরণ করা সত্ত্বেও যে লিঙ্গের পরিচয় মানুষের মনুষ্যত্বের পরিচয় নয়, সেটা সত্ত্বেও তারা এই ধরনের যে কাজকর্ম করছে এবং ধ্যান ধারণা পোষণ করছে, তার কারণ হচ্ছে এই যে ছোটবেলায় যা ঢুকে যায় মাথার মধ্যে তাকে চট করে বের করা খুব মুশকিল। আপনারা এখনো ট্রেনে বাসে আমি দেখেছি বা পরিচিত মহলে অনেক ক্ষেত্রে দেখেছি, এখনো আপনারা তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে নাক সিটকোন, বাড়ির বাচ্চার সামনে তার সম্বন্ধে হিজড়া ইত্যাদি আরো সমালোচনামূলক কথাবার্তা বলেন। এই জিনিসগুলো কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া দরকার, নইলে কিন্তু এই ধরনের ঘটনা চলতেই থাকবে। হয়তো সবকটা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে আসবে না, কিন্তু আলটিমেটলি ঘটবে, আনাচে কানাচে ঘটবে, একটা দুটো সুইসাইড হবে, মার্ডার কেস হবে, জেল হবে, আবার হবে, আবারও একই ঘটনা ঘটবে, অ্যান্ড দ্য সাইকেল উইল নেভার এন্ড।